নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। আপনাদের সঙ্গে আমি শান্তনু। শুরু করছি নীতি নির্ণয় না দুর্নীতির আরও একটা খুব গুরুত্বপূর্ণ পর্ব। আজকের নীতি নির্ণয় না দুর্নীতিতে আপনারা দেখেছেন যে আমরা কিন্তু চাকরিহারা শিক্ষককে আমাদের স্টুডিওতে নিয়ে এসেছিলাম। দুজনকে আপনারা দেখেছেন। আমাদের যে অনুষ্ঠান হয় হট সিটে হট টকে একজনকে দেখেছেন, একজন শিক্ষিকাকে দেখেছেন, এবং নীতি নির্ণয় না দুর্নীতিতে আপনারা একজন শিক্ষককে দেখেছেন। তারা কিন্তু এখনও বিকাশ ভবনের সামনে আছেন। এবার প্রশ্ন হচ্ছে যে তাদের ভবিষ্যৎ কি? 31শে ডিসেম্বর পর তারা কি তাদের প্রফেশন চেঞ্জ করবেন, নাকি চপ শিল্প, অনেক রকম শিল্প তো আছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে, মুখ্যমন্ত্রী বলছেন, তাদের ভবিষ্যৎ কি? তাদের তো ফ্যামিলি আছে, তাদের বাচ্চা আছে, সন্তান আছে, স্বামী স্ত্রী আছেন, বাবা মা আছেন, লোন আছে, সংসার চালানোর জন্য বাজেট আছে, অনেক প্ল্যানিং আছে। আপনারা দেখেছেন যে তারা এই স্টুডিওতে বসেই, এই অনুষ্ঠানেই, অন্য অনুষ্ঠানেই কথা বলতে বলতে আবেগতাড়িত হয়ে চোখের জল ফেলেছেন যে আমরা কি করব। আমাদেরকে জিজ্ঞেস করছেন, সংবাদ মাধ্যমে কাজ করি বলে। দেখা যাক। তার সাথে রাজ্য সরকারি যারা কর্মচারী এবং যারা পেনশনভোগী, যারা পেনশন পান, সুপ্রিম কোর্টের অর্ডার, ইন্টারিম অর্ডার, জাস্টিস সন্দীপ মেহতা এবং সঞ্জয় করোলের ডিভিশন বেঞ্চ বলেছেন যে 25% ডিএ দিতে হবে রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশন যারা পায় তাদেরকে। সরকার কি পারবে দিতে? যদি দিতে পারে, সবথেকে খুশি হবেন যারা সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা। দুহাত তুলে তারা সমর্থন করবেন রাজ্য সরকারকে, যদিও ডিফারেন্স থাকবে সেন্ট্রালের সঙ্গে। কিন্তু প্রশ্ন হচ্ছে যদি না দেয় আর যদি দিতে না পারে কি হতে পারে? আপনারা তো ভাববেন কি করবেন। আমাদের এই নিয়েই লিগালি কি হতে পারে, আইনত কি হতে পারে, রাজ্য সরকার কি আবার মুভ করবে কোর্টে? যদি না দেয়, কন্টেম্পট অফ কোর্ট হলে কি হতে পারে, এই নিয়েই আমাদের আলোচনা। এবং তারপর রিভিউ পিটিশনে এসএসসির কি আলটিমেটাম হতে পারে, কি হতে পারে, এইসব নিয়ে খুব গুরুত্বপূর্ণ। দেখবেন এবং দেখাবেন সবাইকে। আপনাদের সঙ্গে আমরা আজকে যাকে নিয়ে এসেছি তিনি একজন আইনজীবী, এবং তাকে আপনারা জানেন, চেনেন, দেখেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে টেলিভিশন চ্যানেলে। আমার বাদিকে বসে আছেন আইনজীবী সুমিত্রা নিয়োগী ভট্টাচার্য। সুমিত্রাদি, আপনাকে ট্রাইব টিভি বাংলা স্টুডিওতে এবং নীতি নির্ণয় না দুর্নীতিতে স্বাগত। প্রথমেই আপনাকে যেটা আমি জিজ্ঞেস করব, প্রথম পার্ট যেটা আমি শুরু করলাম, যারা রাজ্য সরকারি কর্মচারী আছেন, যারা পেনশনভোগী আছেন, তারা অপেক্ষা করছেন যে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ যে ইন্টারিম অর্ডার দিয়েছেন কি হবে, কিভাবে দেখছেন বলুন। এটা তো মানে সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছে ইন্টারিম অর্ডার, একে তো দিতেই হবে রাজ্য সরকারকে, কিচ্ছু করার নেই, 6 সপ্তাহের মধ্যে দিতে হবে। এই যে দীর্ঘ প্রসেসের মধ্যে এরা এলো, আজকে তো নয়, এটা অনেক দিন ধরে এই ডিএ মামলাটা চলছে। প্রথমে স্যাটে হয়েছে, তারপরে আমাদের হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে হয়েছে, তারপরে এটা আমাদের জাস্টিস ট্যান্ডনের ডিভিশন বেঞ্চে হয়েছে। হওয়ার পর এটা সুপ্রিম কোর্টে গেছে, এবং সুপ্রিম কোর্টের দীর্ঘ সূত্রিতার ফলে আজকে ওরা এই অর্ডারটা পেয়েছে। কিন্তু আমরা তো জানি যে সরকারের উচিত এটা দিয়ে দেয়া, এবং মানে সরকার যেখানেই যাচ্ছে সেখানেই মুখ পুড়ছে। অথচ সরকারি মানে যে উকিলরা তারা কোটি কোটি টাকা বিল করছে, অথচ ডিএ দিতে উনি কিন্তু সরকার পাচ্ছে না। এটাই আমাদের সবথেকে লজ্জাজনক ব্যাপার আমাদের কাছে। আর আইনগত দিক থেকে দেখতে গেলে এই যে এতভাবে সরকারের মুখ পুড়লো, যদি এই যে আপনি বলছেন যদি এটা না দিতে পারে, ডিএটা এটা না দিতে পারলে সরকারকে কন্টেম্পট খেতেই হবে। এই যে 6 সপ্তাহের মধ্যেই টাকাটা দিতেই হবে, এবং নেক্সট যে ফাইনাল হিয়ারিং যেটা আছে আগস্ট মাসে, সেই হিয়ারিংয়ের আগেই দিয়ে দিতে হবে। মানে সব যা কিছু করে হলেও যদি সরকার বিক্রিও হয়ে যায় তাহলেও দিয়ে দেওয়াটা উচিত। তা নাহলে এখানে এদেরকে গিয়ে মানে আমাদের ডিভিশন বেঞ্চের কাছে এদের 3জনকেই কিন্তু
দাঁড়াতে হবে, একটা হোম সেক্রেটারিকে, একটা চিফ সেক্রেটারিকে, একটা ফিনান্স সেক্রেটারি, খুব ইম্পর্টেন্ট তিনজনকেই কিন্তু এদের কাছে এদেরকে দাঁড়াতেই হবে, পার্সোনাল অ্যাপিয়ারেন্স হতেই হবে। বেশ, একটু থামাই তাহলে। আপনাদের প্রথম আপনারা ভাববেন যদি না দিতে পারে, যদি অর্থাৎ যে সময়সীমা দেওয়া হয়েছে 6 সপ্তাহে, সন্দীপ মেহতা, জাস্টিস সন্দীপ মেহতা এবং সঞ্জয় কারোল তাদের ডিভিশন বেঞ্চ যেটা বলেছেন যে 6 সপ্তাহের মধ্যে, প্রথমে 4 সপ্তাহ, তারপর সেটাকে রিকনসিডার করে 6 সপ্তাহ করেছে, তাহলে জুনে হচ্ছে সেটা। 50% ছিল, সেটা 25 করা হয়েছে, রাইট। এবং সেখানে মনোজ সিংভি বলছেন, অভিষেক মনু সিংভি রাজ্য সরকারের হয়ে যিনি সওয়াল করেছেন, সরকারের কোমর ভেঙে যাবে, হ্যাঁ, যে 20,000 কোটি টাকা দিতে পারবে না। বেশ বেশ বেশ। হ্যাঁ, কিন্তু এটা তো দিতে হবে। এতদিন ধরে তুমি ফেলে রেখেছো কেন? তুমি যেখানে দান খয়রাতি করছো সেই জায়গায় এদের প্রাপ্য টাকা। দান খয়রাতি কোনটাকে বলছেন আপনি? আপনার এই যে যেটা মানে নির্বিশেষে, জনমত নির্বিশেষে, ওই যে 1000 টাকা, 500 টাকা, এই যে যেগুলোই আপনার লক্ষ্মী ভান্ডার যেগুলোকে দেয়া হচ্ছে, এইগুলো তো কোনো মানে হয় না, কারণ লোককে আমরা ভিখারি বানাচ্ছি। এখানে ইন্ডাস্ট্রিকে বন্ধ করে দিয়ে লোককে আমরা ভিখারি বানানোর জন্য এই কাজগুলো করছি। বেশ। তো এই এবং ডিএটা, এটা প্রথমে সরকার কি বলেছিল, ডিএটা দয়ার দান, কিন্তু ডিএটা তো দয়ার দান নয়। এটা সুপ্রিম কোর্টে এটা নির্দিষ্ট করে দিল না, ডিএটা হচ্ছে সরকারি কর্মচারীদের হক, মানে নিজের মানে হকের টাকা, এটা দিতে বাধ্য সরকার। ফলে এখন তো সরকারকে দিতেই হবে, এর বাইরে তো কিছু করার নেই সরকার। তাহলে যদি কোনোভাবে না দিতে পারে, সেক্ষেত্রে আপনি বলছেন যে কন্টেম্পট হবে। কন্টেম্পট হলে সশরীরে হাজিরা দিতে হবে। অ্যাপিয়ারেন্স অবশ্যই দিতেই পারে, পার্সোনাল অ্যাপিয়ারেন্সের কথা। বা যদি এর বাইরে চলে যায়, তাহলে যদি একেবারেই বলে আমি দেউলিয়া হয়ে গেছি এই সরকার, তাহলে ফিনান্সিয়াল এমার্জেন্সি জারি হয়ে যাবে। ফিনান্সিয়াল এমার্জেন্সি সেটা কি? ফিনান্সিয়াল এমার্জেন্সি মানে সরকারের ক্ষমতা নেই, সরকার দেউলিয়া, তাহলে সেই সরকারকে তো রাখা যায় না। আমি যদি আজ দেউলিয়া হয়ে যাই, আমি কি কারোর কাছে কোনো কাজ করতে পারবো না? কোনো ব্যাংক ট্রানজাকশন করতে পারবো? কিছুই করতে পারবো না, পুরোটাই স্তব্ধ হয়ে যাবে। তা পশ্চিমবাংলাকে তো স্তব্ধ করা যাবে না, তখন এমার্জেন্সি জারি হয়ে যাবে, তখন সেটা কেন্দ্রের আন্ডারে চলে যাবে। আচ্ছা, মানে যদি ধরুন কোনোভাবে না দিতে পারে, সরকার যদি বলে আমি পারবো না, দেউলিয়া যদি নিজেকে ঘোষণা করে, তাহলে কি হবে? ফিনান্সিয়াল এমার্জেন্সিটা তো। সুমিত্রাদি, এখানে আমার প্রশ্ন হচ্ছে যে নেক্সট হিয়ারিং ডেট আছে অগস্ট মাসে, তার আগে যদি কি ফ্রেশ করে আবার মামলা করা যায় না? একটা মামলা কি বারবার ফ্রেশ করে কি করে করবে? এটা মামলাটা তো চলছে, এটা তো মামলা মানে তাই। হ্যাঁ, এটা তো মামলা তো ডিসপোজ অফ হয়নি, এখানে তো ফাইনাল ভার্ডিক্ট দেয়নি, এই মামলাটা তো চলছে। বলে এই মামলাটা চলাকালীন একই জিনিসের ওপর আরেকটা কি মামলা করা যায়? আজকে যদি আমি একটা দোষ করি, একই দোষের ওপর 10 বার কি আমার এগেনস্টে করা যাবে? না, একটা একই দোষের জন্য একবারই আমার নামে করা যাবে। বেশ, তাহলে আপনি বলছেন এটা ফার্দার আর মুভ করা যাবে না? না, রিভিউ, এখন তো রিভিউ পিটিশন করার উপায় নেই, যেটা অন্য একটা মামলায় এখন আসবো সেই প্রসঙ্গে। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে সরকার কি করতে পারে সুমিত্রাদি, কি মনে হয় আপনার? মানে লিগ্যাল পার্ট থেকে আগে জিজ্ঞেস করি। আমার তো মনে হয় সরকারের উচিত যে এই টাকাটা দিয়ে দেয়া, এই হাজার কয়েক কোটি টাকা দিয়ে। মুখ্যমন্ত্রী তো কাল বলেছেন, যখন আমরা প্রোগ্রাম শুট করছি, অর্থাৎ উত্তরবঙ্গে যাওয়ার আগে, যে লিগ্যাল ম্যাটারে আমি কোনো স্টেটমেন্ট দেবো না, লিগালি মুভ করবো। লিগাল ম্যাটার তো স্টেটমেন্ট দেয়া নেই, এই ম্যাটারে তো ওনার কোনো স্টেটমেন্ট দেয়া নেই। আইদার ওনাকে টাকা দিতে হবে, দুটো অপশন, হয় টাকা দাও আর না হলে তুমি গদি ছাড়ো, এই তো দুটো কথা, এর বাইরে তো কোনো কথা নেই। হয় তুমি টাকা দাও, নাহলে দোষী সাব্যস্ত হও। তুমি কেন দিতে পারছো না এতদিন ধরে? বেশ, আচ্ছা সুমিত্রাদি, এরকম কি কোনো চান্স আছে? ধরুন রাজ্য সরকার বললো আমি 25% পারবো না, আমি এই মুহূর্তে 10% দিচ্ছি। সেটা মনু সিংভি আগেই বলে দিয়েছিল যে 25% পারবে না, 10% দেবো। তখন কিন্তু ওনারা আগে কিন্তু দিয়েছিলেন 50%, ডিভিশন বেঞ্চ 50%, কিন্তু ওই 10%-এর কথা উনি বলেননি। উনি তখন বলেছেন যে না, 25%ই আপনাকে দিতে হবে। আপনি যদি দেখেন রায়টা, তখন বলেই দিয়েছে যে না, 10% হবে না, ওই 2009 সাল থেকে এফেক্টটা দিয়ে 25% দিতেই হবে, এবং 2005-এর রোপা অনুযায়ী এটা হবে। 2005-এর, ওকে, অলরাইট। তাহলে আপনি বলছেন এখানে আর কোনো অপশন নেই, নতুন করে মামলা সম্ভব নয়, এবং মানে এর ইদার কন্টেম্পট অফ কোর্ট হবে যদি না দেয়, অথবা তাকে দিতে হবে যে কোনো একটা। এর বাইরে কোনো কিছু ভাবার নেই, বাইরে কিছু ভাবার নেই, মানে আবার কোনো ফ্রেশ করে কোনো কিছু সম্ভব। আমি ওকালতি বাদ দিয়ে বলছি, একটা সাধারণ মানুষ হিসেবে বলছি, আমি যেখানে আমার ভাড়ার যখন শূন্য, আমি কোটি কোটি টাকা দিয়ে লয়ারকে না রেখে, তো সেই জায়গায় তো কোটি টাকা আসছে কোথা থেকে? এই টাকা তো রাজ্য সরকার কর্মচারীদের প্রাপ্য। সেটাই তো হচ্ছে কথা। সেইটা না দেখে আমি তো আমার টাকাগুলো রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে দিতে পারি, কিন্তু না, ওনার বিভিন্ন জেদ এবং মানে
কি বলবো, মানে সবটাই ওনার সরকার চালান শুধুমাত্র দলটাকে বাঁচানোর জন্য। তা দলনেত্রী এবং মুখ্যমন্ত্রী দুটো পোর্টফোলিও আলাদা। আলাদা হতে পারে সবার, হ্যাঁ, কিন্তু তা তো উনি দেখছেন না, উনি তো দলটাকেই এগিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছেন। দল কিভাবে দল আর একটা ভোটে জিতবে সেই ব্যবস্থা উনি করছেন, কিন্তু ভাবতে পারছেন না যে আমি যে স্তম্ভগুলো দাঁড় করাচ্ছি তলা থেকে অ্যাসিড দিয়ে ক্ষয়ে যাচ্ছে। আর এই যে রাজ্য সরকারি কর্মচারীরা এরাও কিন্তু আমার ভোটার। একদমই। এবং শুধু তাই নয়, আজকে ডিএগুলো দেয়া হয় কেন? মূল্য বৃদ্ধির জন্যে, যেভাবে মানে ইনফ্লেশনের ফলে আমাদের সংসার চালানো দায় হয়ে যায়, সেই সব কর্মচারীদেরকে প্রোটেক্ট করার জন্যই তো এই ডিএটা। তা সেই রাজ্য সরকার যদি তার মানে রাজ্যবাসীকে, কর্মচারীকে প্রোটেক্টই না করতে পারে, তা কিসের সরকার চলবে বলুন তো? খুব দামি কথা বললেন সুমিত্রাদি। আমি যেটা জিজ্ঞেস করবো আপনাকে, যে এবার যদি একটু আমরা চাকরিহারাদের দিকে আসি, আমাদের স্টুডিওতে কিন্তু আমার বিকাশ ভবন থেকে একজন শিক্ষক একজন শিক্ষিকা এসেছিলেন। তারা চোখের জল ফেলেছেন এখানে বসে আমাদের অন্য প্রোগ্রামে। তারা বলছেন যে আমাদের বাড়িতে আমরা কোনোদিন ভাবিনি যে শিক্ষক হয়ে আমরা রাস্তায় বসবো, এই গরমে, এই এত হিউমিড বাইরে, তার মধ্যে রোদ জল, তার মধ্যে খোলা আকাশের নিচে বসে আছেন, ছোট ছোট বাচ্চাদেরকে বাড়িতে ফেলে, বৃদ্ধ বাবা মাদের বাড়িতে ফেলে। কি হচ্ছে সুমিত্রাদি? আমি লিগালি জিজ্ঞেস করি, রিভিউ পিটিশন করা হয়েছে, আদৌ কিছু হবে? আমি এক কথা বলি, সরকারের মুখ্যমন্ত্রী নিজেকে তো হিন্দু বলেন, আমরা শিক্ষককে কি বলি? গুরু। শিক্ষক সমাজ গড়ার কারিগর। শিক্ষক মানে গুরু, একদম। এবং গুরুর প্রথম প্রণাম মন্ত্রটা হচ্ছে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু রেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। তা এই যে গুরু, যে পুলিশ ওকে মারছে গুরুকে, সেই পুলিশকেও তো এই শিক্ষকটা শিক্ষা দিয়েছে। যে মুখ্যমন্ত্রী বা যার কথাতে, উনি তো হোম মিনিস্টার, আর তো কেউ নেই, যার কথাতেই যে লাঠিগুলো চললো, সেও তো একজনের কাছ থেকে শিক্ষা নিয়েছে। তো এই শিক্ষার মূল্যটা কি রইল? আমরা শিক্ষককে দেখে রাস্তায় দেখলে এখনো পর্যন্ত প্রণাম করি, তাদের বিরুদ্ধে লাঠি চার্জ হচ্ছে। তাদের দোষটা কি? তারা লাঠি এবং লাঠি দুটোই, মানে পেটে লাথি মারা হয়েছে। আমি নিজে গিয়ে দেখেছি, যেদিনকে মারপিট হয়েছে সেদিন রাত্রিবেলা, আমরা রাত্রি 2:30টার সময় যখন গেছি, ওখানে আমাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছিল না। আমি যখন প্রথমে দেখেই সঙ্গে সঙ্গে আমরা যখন গেছি, আমাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। আমরা একটা 5 জনের আইনজীবীরাই 5 জন ওখানে গিয়েছিলাম, আমাদেরকে কিন্তু ঢুকতে দেওয়া হয়নি। অথচ বিভিন্ন হুলিগ্যান্সগুলো ওখানে কিন্তু রয়ে যাচ্ছে। সেদিনকে তো খুব নক্কারজনক ঘটনা। সব্যসাচী দত্ত ওখানে কেন গেলেন, কি কারণে গেলেন, তার কি প্রয়োজন ছিল বিকাশ ভবনে, সেটা আজকেও পর্যন্ত দর্শকরা দেখেছেন। এবং তার কিভাবে মারছে, এটা তো মানে খুবই লজ্জাজনক ব্যাপার। আমার সব্যসাচী দত্ত আমার প্যাটার্নিটিরই লোক, মানে খুব লজ্জা লাগছিল দেখে। উনি কাউন্সিলর হতে পারেন, উনি চেয়ারম্যান হতে পারেন, ভাইস চেয়ারম্যান হতে পারেন, উনি একজন তৃণমূলের বিশাল বড় পোস্ট থাকতে পারেন, কিন্তু আমার ফ্র্যাটার্নিটির লোক, একজন লয়ার হিসেবে আমাদের লজ্জা লাগছে যে কিভাবে আইনকে ভাঙছে। কিন্তু যারা ওখানে বসে রয়েছে তারা কিন্তু কোনো অন্যায়ভাবে করেনি। এর আগেও 26 দিন যখন মমতা ব্যানার্জি বসেছিলেন আমাদের মেট্রো চ্যানেলে, বা সিঙ্গুর হাইওয়েতে, দুর্গাপুর হাইওয়ের ওপর হাইওয়ে আটকে রেখে, যেটা একদমই করা যায় না, সেখানেও যখন বসেছিলেন, তখন মনে হয়নি যে এটা লোককে আঘাত আনতে পারে বা লোকের কষ্ট হতে পারে। তাদের এগেইনস্টে মামলা করা হলো, রাস্তা অবরুদ্ধ করছে, শুধু তাই না, অনেক ক্রিমিনাল কেসও তাদেরকে দেওয়া হয়েছে। একদম। এবং যাদের কয়েকজনের নামে দেওয়া হয়েছে, তারা তখনও সেখানে গিয়ে পৌঁছয়নি, তারা এয়ারপোর্ট থেকে নামছে, তাদেরকেও নাম দিয়ে দেওয়া হয়েছে, কারণ তারা ছিল মুখ। হ্যাঁ, এটা কি সরকার, এটা কি শিক্ষা দিচ্ছে? ওই প্রথমে একটা বললাম যে ওপরে ইমারত গড়তে গিয়ে তলা থেকে ক্ষয় হয়ে যাচ্ছে। ভবিষ্যৎটা উনি বুঝতে পারছেন না, যে মানে পশ্চিমবঙ্গকে কোন চরম সীমানায় উনি পাঠিয়ে দিচ্ছেন। একে তো 34 বছরের শিক্ষার কোনো মান ছিলই না, আর তারপরে আরও যাচ্ছে তাই হয়ে গেল। একটা মানে ছেলে বা মেয়ে যার বাবা মা শিক্ষক বা শিক্ষিকা, তাদের মানসিকতা কোথায় এসে দাঁড়াচ্ছে, যে লোকে বলছে ওর বাবা মাটা হয়তো চুরি করে শিক্ষা নিয়েছে। আদৌ কিন্তু তারা সেটা নয়, একদমই। এবং তার থেকে বড় কথা, আমার দুটো কথা আমার খুব কানে বাজে এবং সবসময় আমাকে খুব মানে মুভ করেছে সুমিত্রাদি। শিক্ষিকা বলছেন যে আমার বাচ্চাটা ছোট ছিল যখন আমি তখন এসএসসি পরীক্ষা দিই, আজকে বড় হয়েছে, তাকে মুখ দেখাবো কি করে? আমার সম্মান কোথায়? আমি আজকে যোগ্য না অযোগ্য সেটাকে প্রমাণ করতে হচ্ছে।
আর কেন এখনো পর্যন্ত ওএমআর সিটগুলো যেগুলো আছে সেগুলোকে কেন প্রকাশ করছে না? এ তো সিবিআই তো বলে দিয়েছে কিছুটা আছে, তা সেগুলোকে কেন সেভাবে প্রকাশ করছে না? কোন স্বার্থে প্রকাশ করছে না? তারা বলছেন যে যারা অযোগ্য তারা তৃণমূল করেন, তাই 100 বার, এর তো বাইরে কোনো কথাই নেই। তারাই চাকরি, যারা অযোগ্য তারাই টাকা দিয়েছিল, তারই টাকা ওই পার্থ চ্যাটার্জি, অর্পিতা চক্রবর্তী, এইসব লোকেদের তাদের বাড়িতে গিয়ে কোটি কোটি টাকাগুলো বস্তায় করে রয়েছে। তো তারা কি করে দেবে? এই টাকাগুলো তো তাহলে ফেরত দিতে হবে, আর তা নাহলে তো লাঠালাঠি মারামারি শুরু হয়ে যাবে, না দলটাও তো থাকবে না। এবং এটা খুব দুঃখজনক এবং খুব বেদনাদায়ক, এখনো তারা বসে আছে। কিন্তু আমার প্রশ্ন অ্যাজ এ লয়ার, সুমিত্রাদি, তাহলে 31 তারিখের পর কি করবেন তারা? সেটাই এই রিভিউ পিটিশন হয়, রিভিউ পিটিশনে কি রিভিউ পিটিশন কি দর্শকরা জানতে চাই। রিভিউ পিটিশন হচ্ছে কি, আজকে আমাকে যে অর্ডারটা দিয়েছে জজ সাহেব, আমরা যেরকম করি কি মাধ্যমিকের খাতায়, আমি একদম সিম্পল ভাবে বলছি, মাধ্যমিকের খাতা বেরোলো, নাম্বারটা মনে হলো আমার ঠিক নেই, আমরা আবার যে স্ক্রুটিনি বা রিভিউয়ের জন্য পাঠানো হয়, যে একবার ফাইনালি চেক করে আমাদেরকে পাঠানো। সেই রকমই জজ সাহেবদের কাছে আবেদন জানানো যে কোথাও কিছু যদি আইনের কিছু থাকে যাতে করে আমাদের ফেভারে রায়টা দেওয়া হোক। এটাই হচ্ছে রিভিউ পিটিশন। কিন্তু আদৌ কি রিভিউ পিটিশন ঠিকঠাক করা হয়েছে? এটাতে আমার একটা জিজ্ঞাসার চিহ্ন। আদৌ কি, কারণ যারা রিভিউ পিটিশনটা করবে তাদের মস্তিষ্কে কতদূর কি আছে আমি জানি না। কারণ কিছুদিন আগেই দেখলাম একটা সাধারণ ঘটনা নিয়ে বার কাউন্সিলের চেয়ারম্যানকে শুধু জাস্টিস গিয়ে তার সামনে ওই পার্সোনাল অ্যাপিয়ারেন্স দিতে বললেন। এটা কত বড় লজ্জাজনক ব্যাপার হয়ে যাচ্ছে আমাদের ক্ষেত্রে। কি না, আমাদের যেহেতু অ্যাডভোকেটস অ্যাক্টে বলার হয়েছে আমরা কোনো মানে আর্থিক লেনদেন রয়েছে এরকম কোনো সংস্থার সঙ্গে আমরা যুক্ত থাকতে পারি না যতদিন আমরা প্র্যাকটিস করব। তা আমাদের কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী মালদার, তিনি এই রকম একটা সংস্থার ডেভেলপার হিসেবে ছিলেন, তাই নিয়ে একটা মামলা হয়েছিল। সেই মামলার দায় কার ঘাড়ে গিয়ে বর্তালো? বার কাউন্সিলের চেয়ারম্যান, যিনি একদমই মানে এর সম্পর্কে আননোন এবং তার কোনো দোষী নেই, অথচ তাকে আজকে পার্সোনাল অ্যাপিয়ারেন্স দিতে হচ্ছে। তা এই তো হচ্ছে সরকারি উকিলদের মানে ক্রাইটেরিয়া হয়ে দাঁড়িয়েছে। তো তারা রিভিউ পিটিশন করে কতদূর কি রিভিউ পিটিশন করেছে, আইনের কোথায় কি আছে? বিকাশ ভট্টাচার্য একটা কথাই বলেছে, যারই পায়ে ধরুক এর আর পরিবর্তন হবে না। সরকার বলছেন বিকাশ ভট্টাচার্য চাকরি খেয়েছে। বিকাশ ভট্টাচার্য চাকরি খেয়েছে, জজ সাহেবরা কি চোখে টুরি বেঁধেছিলেন না? একদম কাপড় পরেছিলেন যে কাগজগুলো পড়তে পারেননি, আইনের দিকগুলো দেখতে পারেননি। আমি চুরি করব, আবার আমি গলা তুলে বলবো। উনি অবশ্য বারবারই বলেন মুখ্যমন্ত্রী যে চোরের মায়ের বড় গলা, তো ওই জন্যই উনি জোর করে করে গলার কথাগুলো বলতে পারেন এই আর কি। কিন্তু অ্যাজ এ লয়ার সুমিত্রাদি, আপনাদের খুব দুঃখ জানেন তো, লয়ার হিসেবেই দুঃখ যে এদেরকে কোনো যতক্ষণ না ওই মানে ওই কি বলবো রাজহংসের মতন কেউ এসে দুধ আর জল আলাদা না করে দেবে ততক্ষণ এই দুধ যারা রয়েছে কিন্তু সবথেকে বড় প্রশ্ন হচ্ছে সরকার একদম চিহ্নিত হয়ে যাবে তো সরকার। এটা তো একদম সত্যি কথা, সরকার চিহ্নিত যাবে। সাধারণ মানুষ বুঝতেই পারছে যে কারা যোগ্য কারা অযোগ্য। মিরর ইমেজ এই শব্দটাও বোধহয় মানুষজনের এখন মুখস্থ হয়ে গেছে। প্রত্যেকটা মানুষ, একদম বাচ্চারা যোগ্য, এটা প্রত্যেকটা বাচ্চারা পর্যন্ত জেনে গেছে। ফলে এটা সাধারণ মানুষ জেনে গেছে যে এখানে কত % জল রয়েছে, কিন্তু কিছু করার নেই। রাজদণ্ড যখন কারোর মাথার উপর এসে পড়ে তাহলে শত সঠিক হলেও হয় কি, হীরক রাজার দেশ তো আমরা দেখেছি। একদমই। বেশ সুমিত্রাদি, পরবর্তী যে প্রশ্ন করবো আপনাকে, এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের আইন শৃঙ্খলা, আপনি একজন অ্যাডভোকেট, আপনাকে কেস লড়তে হয়, আপনাকে সওয়াল করতে হয়। এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের আইন শৃঙ্খলা এবং যেখানে যেখানে রাজ্য সরকার যাচ্ছে কোর্টে কিন্তু তাদের এগেনস্টে রায় আসছে কি ইন্টারিম অর্ডার আসছে, কেন? গতকাল একটা জিনিস আমি শুনলাম, আমি টিভি দেখতে পারিনি, কোথাও বোধহয় অ্যাক্সিডেন্ট হয়েছিল, মানে অ্যাক্সিডেন্টের পর মহিলাবাদ বা মানে ওই মানে যিনি মারা গেছেন তার দেহের কতগুলি অংশ তার বাচ্চাকে পুলিশ বলেছে কুড়িয়ে আনতে। এটা কত বড় অমানবিক! পুলিশ কোথায় গিয়ে দাঁড়িয়েছে, কোথায় দলদাস? রাত্রি 7টা বেজে গেলে হাইওয়ে দিয়ে আসতে গেলে আপনার মোটামুটি ডানকুনি থেকে কলকাতা ঢুকতে 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগবে ডানলপ আসতে, যেটা 15 মিনিটও রাস্তা নয়। কারণ কি, হাত পেতে দাঁড়িয়ে রয়েছে।
রাজ্য সরকারের দিয়ে দেয় না, তারা কি করবে, তোলাবাজ হয়ে গেছে। আবার এই তোলার টাকা 75% আবার ওদেরকে দিতে হবে, তা নাহলে আবার মাইনে হবে না। সন্ধেবেলায় সার্জেনরা সমস্ত জায়গায় জায়গায় দাঁড়িয়ে রয়েছে হাত পেতে, শুধুমাত্র টাকা তোলার ওটাই জন্য। ডিএ সাবস্টিটিউট বলছে একদম, তা নাহলে তো মাইনেই দিতে। সার্জেনরা ইভেন বলেও দেয় যে দেখুন মাসের শেষ সপ্তাহটা আমাদেরকে টাকা তুলতেই হবে, তা নাহলে আমাদের মাইনে হবে না। তা এই তো রাজ্য সরকারের প্রশাসন। একটা কথা আপনাকে জিজ্ঞেস করি, আমাদের যে শিক্ষকরা এসেছিলেন এখানে, শিক্ষক শিক্ষিকারা, তারা বলছেন যে যাদের আমরা 2021 সালে কথা বলে ক্ষমতায় আনলাম তারাই তো প্রিসাইডিং অফিসার ছিলেন, ভোট কর্মী ছিলেন, যেহেতু তারা শিক্ষক, তারাই প্রতারণা করলো। এর জবাব এবং এর উত্তর কিন্তু রাজ্য সরকার দিতেই হবে। হ্যাঁ অবশ্যই রাজ্য সরকারকে তো দিতে হবে। শুনুন, 34 বছর যে দলটা টিকেছিল সিপিএম, তারা কিন্তু শিক্ষক মহলকে ঘাঁটায়নি, একবারের জন্য শিক্ষক মহলকে ঘাঁটায়নি। তখন তো বিরোধী নেত্রী ছিলেন মুখ্যমন্ত্রী, পুরো রাজ্য অচল করে দিত, আন্দোলন থেকে, মিছিল থেকে, মিটিং থেকে। আমি তো অবাক হয়ে গেলাম, এই যে এত বড় একটা ঘটনা সেদিনকে ঘটলো, অথচ কোনো দল একটা মানে পর্যন্ত কোনো মুভ করলো না যে হ্যাঁ পিকেটিং করা, জায়গায় জায়গায় বিরোধী নেই, বাংলায় বিরোধী নেই, কিচ্ছু বিরোধী নেই। কারণ তৃণমূল আর বিজেপি এক হয়ে গেছে, বামেরা শূন্য, কংগ্রেসও শূন্য, ফলে আর কিচ্ছু নেই। মানে বলতে লজ্জা লাগে নিজেকে। এই তো গণতন্ত্রের পক্ষে সাংঘাতিক একটা অ্যালার্ম, আমি বলছি সেটা একদম এইখানে সত্যি কথা। কারণ যা ঘটনা ঘটেছে, যদি মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বিরোধী নেত্রী থাকতেন, আজকে 3 দিন পশ্চিমবঙ্গের রাস্তায় কোনো মানে চাকা চলতো না, সমস্ত চাকা বন্ধ থাকতো যদি উনি বিরোধী থাকতেন। অনেক রাজনৈতিক ভিখারি পাসওয়ানকে দিয়ে শুরু করেছিলেন উনি, আর দিয়ে কোথায় গিয়ে শেষ করলেন। তাহলে এখানে বিরোধী দলনেতার শুভেন্দুবাবু এত ক্ষেত্রে সবার আগে থাকেন, হিন্দুত্বর পোস্টার বয় হতে যাচ্ছেন। উনি একদিন গেছিলেন, কিন্তু যে জিনিস ঘটেছে আমরা নিজে দেখেছি, আমাদের স্টুডিওতে তারা এসছেন, যেভাবে বলেছেন আপনারাও দেখেছেন, এর প্রতিবাদ কোথায় সুমিত্রাদি? করবে কি করে দেখছেন? কংগ্রেস যখন শশী থারুরকে বারণ করছে তখন ওরা শশী থারুরকে নিচ্ছে, হোয়ারঅ্যাজ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যখন বলছে না ইরফান পাঠান নয় অভিষেক ব্যানার্জি যাবে, সঙ্গে সঙ্গে কিন্তু অভিষেক ব্যানার্জিকে মেনে নিচ্ছে। তার মানে এটা কি বলেছে? লোকে যে বলছে বিজেমুর, এটা তো সাধারণ ঘটনা। না হলে সারদা নারদা কোনো কিছু হলো না, এই ভাইপো আজকেই ঢুকে যাচ্ছে, কালকেই ঢুকে যাচ্ছে, আজ পর্যন্ত ঢুকতে পারলো না কেন? ঢুকালো না কেন? কোথায় গেল সেই সব তত্ত্বগুলো? প্রশাসন বলতে না কেন্দ্র সরকারের প্রশাসন আছে, না রাজ্য সরকারের প্রশাসন আছে, দুজনে মিলে হাত ধরি ধরি গোল বড় করি, এই হচ্ছে ওদের ব্যাপার। না, আমাদের প্রশ্ন সেটাও থাকবে যে প্রতিবাদ নেই, বিরোধী মুখ কোথায়? না, বিরোধী মুখই নেই রাজ্যে। মুখ্যমন্ত্রী তোর ক্রেডিট, এটা বিশাল ক্রেডেন্সিয়াল তার, যে রাজ্যে তিনি যখন অপোজিশন লিডার ছিলেন সুমিত্রাদি, তখন তিনি রাজ্যটাকে বিশ্বাস করেছে, মানুষ তাকে বিশ্বাস করেছিল। এইটা হয়তো ওনার ক্রেডিট, কিন্তু পশ্চিমবাংলার ক্ষেত্রে ভীষণ অ্যালার্মিং। বাংলাটা তছনছ হয়ে যাচ্ছে, শিক্ষা, স্বাস্থ্য, মানে সাংস্কৃতিক সমস্ত দিক দিয়ে তছনছ হয়ে যাচ্ছে, কোনো কিচ্ছু থাকছে না। আজকে ছোট বড় কেউ কাউকে জ্ঞান করে না। আচ্ছা 10 বছর আগেও আমরা পাড়া দিয়ে হাঁটলে বড়রা যদি কিছু বলতো আমরা শুনে নিতাম। আজকে যদি আমরা কোনো ছোটদেরকে বলতে যাই, আঙুল তুলে তারা বলে বেশি কথা বলবেন আমি তৃণমূলের লোক। এই যে তাই নয়, আজকে বাড়ি ঘর করতে গেলে তাদের পারমিশন লাগবে, তাদের সিন্ডিকেট থাকবে, তাদেরকে নিয়ে আমরা অনুষ্ঠানও করেছি আগে। কিন্তু সুমিত্রাদি, আমার প্রশ্ন হচ্ছে, আমি বলছি যে কেন এ হবে, কেন আমার দল রাজ্যে বিরোধী না থাকলে কি সেই গণতন্ত্র সে রাজ্য কখনো হয় না, ডেমোক্রেসিতে সে রাজ্য এগোয় না, কখনো এগোয় না। প্রথম কথা হচ্ছে বামেরা একদম চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, বামেদের সেই বাম আর নেই, এটা তো জানতেই হবে। বামেদের মোস্ট পার্টটা এখন মানে তাদের পয়সার লোভে হোক, তাদের মানে কি বলবো, তাদের উত্তরসূরিকে বাঁচাতেই হোক, দিদিমণির পায়ে তাদের নিজেদেরকে সঁপে দিয়েছে। আচ্ছা, যে নতুন একটা দল এসেছে বিজেপি, সেই বিজেপিও যেটা আগে পশ্চিমবাংলায় এতটা ছিল না, দিদিমণি ওদের হাত ধরে এনেছেন। কারণ শুভেন্দুকে বাড়াবাড়িটা না করতে দিলে এই অবস্থায় আসতো না, বা দিলীপ ঘোষকে সেই জায়গাটা না দিলে আজকে তো বোঝাই যাচ্ছে অতগুলো সিট আসতো না। এবং মোদির সঙ্গে সেই সখ্যতা না থাকলে, মানে বাজপেয়ী বা আদবানির থেকেও মোদি যে অনেক বড় পলিটিশিয়ান আমি সেটা মনে করি না,
কিন্তু বাজপেয়ী বা আদবানির সময় যেটা হয়নি, মোদিজি সেটা করে দিতে পারেন। হ্যাঁ, মোদিজি হচ্ছে মাস্টার মাইন্ড, যে প্যাক আপ করা বা প্যাচ আপ করার, এই প্যাচ আপটা উনি ভালো করে নিতে পেরেছেন। কারণ উনি তো গুজরাটের লোক, ওনারা বড় বেশি ব্যবসাটা ভালো বোঝেন, ফলে এইটা ওনারা করতে পেরেছেন। আর কংগ্রেসের এখানে যেটা হয়েছে, মানে আমার নিজের মুখে বলছি, কংগ্রেস এখন আমাদের সত্যিকারের বলছি নেতার অভাব হয়ে পড়েছে। কংগ্রেসে এখনো কিন্তু কর্মীরা, প্রচুর কর্মীরা রয়েছে, তিন দলেরই তাই, হ্যাঁ, সিপিএম, কংগ্রেস, বিজেপি, প্রচুর প্রচুর কর্মীরা রয়েছে কংগ্রেসের, যারা আজও কিন্তু মার খেয়ে হলেও কংগ্রেসটা করে যাচ্ছে। তাদেরকে আমি সত্যিকারের স্যালুট জানাই। কিন্তু আমাদের নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাবার লোকটার অভাবের ফলে, সঠিক নেতৃত্ব দিয়ে, কারণ পাচ্ছে না এই কারণে, ওই যে আসবে তাকেই টোপ দিয়ে নিয়ে নিচ্ছে, তার হয় কোনো কেস, না হলে কোনো টোপ, এই দিয়ে নিয়ে নিচ্ছে। আমরা জানতাম পররাষ্ট্রনীতি যারা নিয়ে খেলাধুলা করে বা যারা এইসব করে, তাদেরকে ওই হানি ট্র্যাপ দেয়, মানি ট্র্যাপ দেয়। এখন পশ্চিমবাংলায় ওই হানি ট্র্যাপ, মানি ট্র্যাপ, এরকম নানান রকম ট্র্যাপে চলছে, যার ফলে আর নতুন করে নেতা একটু কেউ এগিয়ে গিয়ে লড়াইটা করলেই মমতা ব্যানার্জি তার নামে এমন কতকগুলো কেস দেবে, তো তাদেরকে বেঁচে ওঠায়, মানে বেঁচে থাকাটাই তাদের ক্ষেত্রে শক্ত হয়ে যাচ্ছে। অনেক মানে শক্ত শিরদাঁড়া না হলে তারা দাঁড়াতে পারবে না। শুধু এখানে তো নয়, মানে কলকাতার কথা বলছি না, গ্রাম বাংলাতেও, গ্রাম বাংলাতে 34 বছরের শাসনে আমি দেখেছি, আমার মামার বাড়ি গ্রাম বাংলায়, তাদের হয়তো বাড়িতে ইয়ে দিয়ে দিত, মানে ধানের ক্ষেত পুড়িয়ে দিত, এন্ডিল ঢেলে দিত পুকুরে, সেটা একরকম ছিল, কিন্তু মানুষের চরিত্র নিয়ে এরা খেলা শুরু করে দিয়েছে। বেশ, আমাদের সময় শেষ। সুমিত্রা দি, দুটো প্রশ্ন করব, এক সংক্ষেপে উত্তর দেবেন এক লাইনে। প্রথম প্রশ্ন, যে আপনি তাহলে বলছেন যে ডিএ ক্ষেত্রে ইদার কন্টেম্পট অফ কোর্ট অর দিতে হবে, মাঝে কিছু নেই, কিচ্ছু নেই, নাথিং না। আর আপনি এসএসসির ক্ষেত্রে বলছেন রিভিউ পিটিশন করে খুব একটা পজিটিভ কিছু হবে না। এরাও জেনে গেছে, যারা বসে রয়েছে রাস্তায়, তারাও তো শিক্ষক, তাদেরও তো পড়াশোনাটা আছে, নয়বা তারা লয়ার হলো, লয়ের ভর্তি বইগুলো তো পড়তে পারে, বা এতদিন পর্যন্ত যা যা মামলা হয়ে এসেছে, কোথাতেও নেই রিভিউ পিটিশন করলেও কিচ্ছু হবে না। এটা অভিজিৎ গাঙ্গুলি কিন্তু অনেকদিন আমার, মানে উনি এখন রয়েছেন বিজেপিতে, সাংসদ রয়েছেন, কিন্তু উনি কিন্তু প্রথমেই বলে দিয়েছিলেন রিভিউ পিটিশন করলেও এর কিচ্ছু করা যাবে না, যতক্ষণ না দুধ আর জল আলাদা করা হচ্ছে। করা যাবে বলে কোনোদিন মনে হয় করা যেতেই পারে, যদি রাজ্য সরকারের সদিচ্ছা থাকে যে আমাদের ভুল হয়ে গেছে, বা কিছু কিছু লোককে শাস্তি দিয়ে, একজন তো এখনো মানে জেলের ভেতরে রয়েছে, তো সেই ক্ষেত্রে যদি আরো দু একটা জেলে গিয়ে যদি নিজেদের মুখটা বাঁচাতেন, কিন্তু আমার মনে হয় না মমতা ব্যানার্জি, কারণ কালীঘাটের কাকুর স্বর এখনো পর্যন্ত ওই, এখনো কবে আবার না স্বর ভাজা হয়ে যায় আমি জানি না। অনেক ধন্যবাদ সুমিত্রা দি আপনার সময়ের জন্য। আপনারা শুনলেন, আমরা কিন্তু আজকে খুব ইম্পর্টেন্ট একটা টপিক, দুটো টপিক নিয়ে আপনার সাথে তুলে ধরলাম, আইনি ব্যাখ্যা তুলে ধরলাম। যারা রাজ্য সরকারি কর্মচারী, পেনশনভোগী এবং শিক্ষক শিক্ষিকার, অর্থাৎ যোগ্য অযোগ্য আলাদা করা কি যাবে, কি হতে পারে রিভিউ পিটিশন করে আদৌ লাভ হবে, কি হতে পারে, এই সব নিয়ে ডিসকাস করলাম। জানাবেন এবং মানুষজনকে বলবেন যে আজকে আমাদের এই পর্বে আইনজীবী সুমিত্রা নিয়োগী ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে, আপনাদের সামনে তুলে ধরলেন। অন্যান্য পর্ব চলতে থাকবে, নীতি না দুর্নীতি অনুষ্ঠান আর অন্যান্য সব খবরের জন্য আপনাদের চোখ থাকুক ট্রাইব টিভি বাংলার পর্দায়। নমস্কার, ভালো থাকবেন।